জ্ঞান ফিরলেও এখনো শঙ্কামুক্ত নয় নূর, হামলাকে ষড়যন্ত্র বলে উদ্বেগ প্রকাশ। পরবর্তী টার্গেট নাহিদ হাসনাত সার্জিস দাবি নেটাগরিকদের। নুরুল হকের ওপর হামলার ঘটনায় তারেক রহমানের নিন্দা, আইনি তদন্তের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান। পাগলা মসজিদের দান বাক্সে এবার ৩২ বস্তা টাকা, চলছে গণনা, ৪.৫ ঘন্টায় মিলল ৮.৫ কোটি টাকা। রোহিঙ্গাদের বাংলাদেশ মিয়ানমার সীমান্তে ঠেলে দিচ্ছে ভারত, অনিশ্চয়তায় শত শত রোহিঙ্গার ভবিষ্যৎ। এবং মাহমুদ আব্বাসের ওপর যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা, ট্রাম্পের অধিকাংশ শুল্কারোপ অবৈধ মন্তব্য মার্কিন আদালতের। আমন্ত্রণ দুপুর ৩টা নিউজে, আপনাদের সাথে রয়েছে আমি মামদুহা রাইসা। তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন, একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের মাথায় অনেক জোরে আঘাত করা হয়েছে, তাই আশঙ্কামুক্ত বলা যাচ্ছে না। শনিবার সকালে এই তথ্য জানিয়েছেন নূরের জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর জাহিদ রায়হান। তিনি বলেন, সাধারণ মানুষের সোডিয়াম লেভেল থেকে কম আছে নূরের শরীরে, এই লেভেল না বাড়লে আরও ঝুঁকিতে পড়বেন তিনি, তখন আলাদা ব্যবস্থা নিতে হবে। হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডক্টর মুস্তাক আহমেদ বলেন, রাতে তার কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়, সকালেও মাথার সিটি স্ক্যান করানো হয়েছে, তাতে দেখা গেছে তার মাথার হাড় ভেঙে গেছে, এছাড়া নাকের হাড় ও ডান চোয়ালের হাড়ও ভেঙে গেছে। মাথার ভেতর রক্তক্ষরণ হলেও তা অতি সামান্য, তার চোখ মুখ ফোলা রয়েছে, চোখেও রক্ত জমা আছে, তবে শরীরের কোথাও আঘাত দেখা যায়নি। তিনি আরও বলেন, সকালে নিউরো সার্জারি বিভাগ, নাক কান গলা বিভাগ, ক্যাজুয়ালিটি বিভাগের চিকিৎসকরা সহ মেডিকেল বোর্ডের চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণ করেছে, তবে তার কোনো অস্ত্রোপচার লাগবে না বলে মনে করছে বোর্ড, তবে এখনও তাকে শঙ্কামুক্ত বলা যাবে না। রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের মধ্যে সংঘর্ষে উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোটা দেশে। দেশের রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে এবং বিভিন্ন দল প্রতিবাদ জানাচ্ছে। অনেকেই বলছেন নূরের ঘটনার মাধ্যমে আওয়ামী লীগে পুনর্বাসনের চেষ্টা চলছে, কেউ কেউ আবার বলছেন নূরের পরের টার্গেট নাহিদ হাসনাত সহ বাকি জুলাই যোদ্ধারা। ঠিক কী ঘটেছিল শুক্রবার সন্ধ্যায়? ইসমাইল সিরাজের রিপোর্টে বিস্তারিত, জাগর রিপোর্টে। আবারও উত্তাল রাজধানীর রাজপথ। কাকরাইলের রাস্তায় শুক্রবার সন্ধ্যায় মুখোমুখি জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটায় আহত হন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক সহ বেশ কয়েকজন আহত হন। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর এমন হামলার প্রতিবাদ জানিয়েছে সব রাজনৈতিক দল ও সাধারণ মানুষ। গণ অধিকার পরিষদ সহ বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন অনেক দল। সোশ্যাল মিডিয়া জুড়েও ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে এটিকে আওয়ামী লীগ দেশে পুনর্বাসনের ষড়যন্ত্র হিসেবেও ব্যাখ্যা করেছেন। কেউ কেউ আবার প্রশ্ন তুলেছেন, নূরের পরের টার্গেট কি হতে চলেছেন নাহিদ হাসনাত সার্জিস? এই ঘটনার জেরে সেনাবাহিনী ও পুলিশের ব্যাপক লাঠিচার্জে আহত হন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক রাশেদ খান। গুরুতর আহত নুরুল হক নূরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানান, সন্ধ্যায় জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন তারা। এ সময় তাদের উপর অতর্কিত হামলা চালায় জাতীয় পার্টির নেতাকর্মীরা। ধাওয়া পাল্টে ধাওয়ার এক পর্যায়ে পুলিশ ও সেনাবাহিনী আসে, তারা পরিস্থিতির নিয়ন্ত্রণ নেয়। তবে এরপর গণ অধিকার পরিষদ মশাল মিছিল নিয়ে পার্টি অফিসে আগুন দিতে আসে বলে অভিযোগ করেন জাপা মহাসচিব। যদিও গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানের দাবি, তারা জাপা কার্যালয়ের দিকে যাননি, তারা কেবল রাস্তায় মিছিল করেছেন। অনেকেই ছবি ভিডিও শেয়ার করে লিখেছেন, এ ঘটনায় পুলিশ ও সেনাবাহিনীর পাশাপাশি জাতীয় পার্টি ও আওয়ামী লীগ প্রত্যক্ষ পরোক্ষভাবে উপস্থিত ছিল। অনেকে লিখেছেন, আজ নূর, কাল হাসনাত, তারপর সার্জিস, নাহিদ, এক এক করে গণ অভ্যুত্থানের সবাইকে ক্ষতিগ্রস্ত করা হবে।
এদিকে কাকরাইলের ঘটনায় ব্যাপক আলোচনা সমালোচনার মুখে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথমে পুলিশ চেষ্টা চালায়, পরে সংঘর্ষ বেড়ে গেলে সেনাবাহিনীর সহায়তা চাওয়া হয়। এই সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপর হামলা হয় এবং কয়েকজন আহত হন। এতে আরো বলা হয়, রাত 9টার দিকে মশাল মিছিল সহ সহিংসতা বাড়ে, ইট পাটকেল নিক্ষেপ ও অগ্নি সংযোগের চেষ্টা হয়। এতে সাধারণ মানুষের চলাচল ব্যাহত হয়। শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা ব্যর্থ হলে জননিরাপত্তার স্বার্থে বল প্রয়োগ করা হয়। ঘটনায় সেনাবাহিনীর 5 সদস্য আহত হয়েছেন। মব ভায়োলেন্সের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত করে সেনাবাহিনী। তসলিমা তিথি, জাগো নিউজ। দর্শক, এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন জাগো নিউজের রিপোর্টার ইসমাইল সিরাজি। সিরাজি, স্বাগত আপনাকে। জি, আপনাকেও ধন্যবাদ। সিরাজি, আমরা প্রতিবেদনটিতে যেমনটি দেখছিলাম যে কাকরাইলে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের মধ্যে সংঘর্ষ এবং আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে বিতর্ক। তো আপনি তো সেখানে রাতভর ছিলেন, তা আপনার কাছে জানতে চাচ্ছি যে আসলে ঘটনাটির সূত্রপাত কিভাবে হয় বা সেখানে আসলে পরিস্থিতিটা কেমন ছিল। জি, যেটি আপনি বলছিলেন যে এটি কিন্তু পূর্ব ঘোষিত গণ অধিকার পরিষদের একটি বিক্ষোভ মিছিলের একটি কর্মসূচি ছিল বিকেল 4টায়, শুক্রবার বিকেল 4টায় বরাবরই মিডিয়াকে আমন্ত্রণ জানানো হয়েছিল যে এই বিক্ষোভের মিছিলের মূল কারণ ছিল যে জাতীয় পার্টি যেটি রয়েছে সেটি নিষিদ্ধের দাবিতে তারা আসলে এই বিক্ষোভ সমাবেশটি করছিলেন। তো সমাবেশ শেষে কিন্তু একটি বিক্ষোভ মিছিল যেটি এই গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় থেকে কাকরাইলমুখী যাওয়ার সময় আপনারা জানেন যে এই কয়েক গজ দূরেই কিন্তু জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়, সেই কেন্দ্রীয় কার্যালয়ের পাশে যখন তারা অতিক্রম করছিল তখন জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে একটি বাকবিতণ্ডা জড়ায় তারা। এক পর্যায়ে সেটি সংঘর্ষে রূপ নেয়। জাতীয় পার্টির নেতাকর্মীরা এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা তারা আসলে দুই গ্রুপ আসলে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই সময় ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ করা হয় বা এই সময় বিভিন্ন সাংবাদিক ও গণমাধ্যম কর্মী আহত হন এবং জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা কিন্তু আহত হয়। তবে এই ঘটনার কিছুক্ষণ পর কিন্তু প্রথমে পুলিশ আসে এই আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করার জন্য, পরবর্তীতে সেনাবাহিনী আসে। যখন সেনাবাহিনী এই কাকরাইলে জাতীয় পার্টির অফিসে অবস্থান করেন তখনও কিন্তু আমরা দেখছিলাম বিপি নূরের নেতৃত্বে একটি মশাল মিছিল, সেটি কিন্তু এই গণ অধিকার পরিষদের যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই সামনে কিন্তু একটি মিছিল তারা করছিলেন। তো এক পর্যায়ে যখন এই এর আগে হামলা ঘটেছে, হামলার প্রতিবাদে কিন্তু একটি সংবাদ সম্মেলন করার চেষ্টা করছিলেন বিপি নূর। তিনি কিন্তু এই গণ অধিকার পরিষদের যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে আলরাজি কমপ্লেক্সের সেন্টারের নিচে তারা একটি সংবাদ সম্মেলন আয়োজন করেছিলেন, যেহেতু তাদের কর্মীদের উপর তারা অভিযোগ করছিলেন যে জাতীয় পার্টির নেতাকর্মীরা তারা হামলা করেছেন। তো সেটি যখন আসলে করতে যাবে ঠিক তখনই কাকরাইল থেকে কিছু আইনশৃঙ্খলা বাহিনী তারা গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের ধাওয়া দেন। সেই ধাওয়াতে কিন্তু আমরা দেখি যে তারা কিন্তু আলরাজির যে কমপ্লেক্সটি রয়েছে গণ অধিকার পরিষদের যে কেন্দ্রীয় কার্যালয় সেইখানে চলে আসেন। এক পর্যায়ে তারা আসলে লাঠিচার্জ করেন। এই সময় কিন্তু উপস্থিত ছিলেন এই গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তখন কিন্তু তিনি সেখানে এই আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে তিনি আহত হন। এটি আসলে ছিল মূল যে ঘটনা। পরবর্তীতে আহত হওয়ার পর আমরা দেখেছি যে তাকে দ্রুত সময় পার্শ্ববর্তী একটি হাসপাতাল, ইসলাম ব্যাংক হাসপাতাল, সেখানে কিন্তু নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে রাত 11:30টার দিকে অবস্থা উন্নতি না হয় আমরা দেখি যে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে ঢাকা মেডিকেলের আইসিইউতে তিনি এই মুহূর্তে ভর্তি রয়েছেন। ঢাকা মেডিকেলের আইসিইউর 9 নম্বর আইসিইউর বেডে তিনি এই মুহূর্তে ভর্তি রয়েছেন। আচ্ছা, ইতিমধ্যে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা নিয়ে অনেকেই উদ্বেগ প্রকাশ করছে যে এটিকে আসলে ষড়যন্ত্র বলছে। এছাড়া অনেকেই বলছে যে পরবর্তী টার্গেট হতে পারে নাহিদ, সার্জিস, তারপর হাসনাত অথবা জুলাই যোদ্ধারা। তাহলে আপনার আসলে কি মনে হয় যে এরকম কিছু আসলে হতে পারে কিনা? দেখেন, এই কোটা সংস্কারের যদি আমরা আন্দোলনের মূল একজন নায়ক বলি, সেটি বরাবরই বলা হচ্ছে যে এই গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তিনি আসলে কোটা সংস্কারের জন্য প্রথম 2018 সালে এই আন্দোলন শুরু করেন। পরবর্তী সময়ে এই আন্দোলন 2024 সালে গণ অভ্যুত্থানে পরিণত হয়, আওয়ামী লীগ সরকারের পতন হয়।
তবে এই গণ অধিকার পরিষদ এবং এই 2024-এর কোটা আন্দোলন এটি একটি আমরা বলতে পারি সমান্তরাল, কারণ একই দাবিতে কিন্তু এই 2024-ও করা হয় এবং এই যারা জুলাইয়ের যোদ্ধা রয়েছেন তারা কিন্তু এই নূর যারা গণ অধিকার পরিষদ এর আগে থেকে তারা কিন্তু একসাথেই ছাত্র রাজনীতি করতেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো এখন যদি আমি বলি যে গণ অধিকার পরিষদের থেকে যেটি গতকাল বলা হয়েছে যে তারা আসলে জুলাইকে কটূক্তি করেছে, আমি যদি নাম ধরি বলতে চাই বিনিয়ামিন মোল্লা, উনি আমাদের গণমাধ্যমকে জানিয়েছেন যে যখন নুরুল হক নূরের উপর হামলা চালানো হয়, আইনশৃঙ্খলা বাহিনী হামলা চালায়, তখন কিন্তু তারা এই জুলাইয়ের বিরুদ্ধে তারা কটূক্তি করে এবং তখন কিন্তু তারা লাঠিচার্জ করে। এটি একটি প্রধান ঘটনা। আপনি পরবর্তীতে আমরা দেখি যে এই গণ অধিকার পরিষদের হামলার পরবর্তীতে কিন্তু জাতীয় নাগরিক পার্টি এনসিপি তারা কিন্তু তাৎক্ষণিক একটি বিক্ষোভ মিছিল আয়োজন করে। তখন কিন্তু তারা এই নুরুল হক নূরের উপর কেন হামলা হয়েছে, জুলাই যোদ্ধা হিসাবে তাকে বলা হচ্ছে যে জুলাই যোদ্ধা, তাহলে এই পরিস্থিতিতে কেন হামলা দেওয়া হচ্ছে, এবং তারা আসলে বলছেন যে জাতীয় পার্টিকে সরকার সেভ করার জন্য এই জুলাই যোদ্ধা নুরুল হক নূরের উপর এভাবে হামলা করা হয়েছে সেটি তারা বলছেন। তবে অনেকেই আশঙ্কা করছেন যে পরবর্তীতে অন্যান্য যারা জুলাইয়ে সম্মুখ সারিতে ছিলেন তাদের উপরও যে কোনো পরিস্থিতিতে হামলা হতে পারে, সেই শঙ্কা কিন্তু অনেকেই করছেন। আচ্ছা, কিন্তু গণ অধিকার পরিষদের নেতাদের উপর যে হামলার ঘটনাটি ঘটলো, এতে পুলিশের ভূমিকা নিয়ে এত বিতর্ক কেন? আপনি যেটি আমি এর আগে বলছিলাম যে যখন আসলে সংঘর্ষটি হয় জাতীয় পার্টি এবং নাগরিক গণ অধিকার পরিষদের যেই সংঘর্ষটি কয়েক দফায় হয়, তখন কিন্তু কোনো আইন শৃঙ্খলা বাহিনী ওই অঞ্চলে ছিল না। পরবর্তীতে যখন তারা ঘটনাটি জানতে পারে তো প্রথমে পুলিশকে পাঠানো হয়, পুলিশ এসে দেখে যে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব না, তখন তারা সেনাবাহিনীর সহযোগিতা চায়। তো এই পরবর্তীতে আসলে আইনশৃঙ্খলা বাহিনী তারা বলছেন যে এটি একটি জননিরাপত্তা এবং জনদুর্ভোগ যেটি রয়েছে সেই বিষয়টি আসলে মাথায় রেখে তারা আসলে বল প্রয়োগ করার চেষ্টা করেছেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য অবনতি না হয় সেটি আসলে তারা চেষ্টা করেছেন, সেটি কিন্তু আইএসপিআরের পক্ষ থেকে বলা হচ্ছে। এবং তারা বলছেন যে এই ঘটনায় কিন্তু আমি যতটুকু জানি যে 5 জন সেনাবাহিনীর সদস্য কিন্তু তারা আহত হয়েছেন এবং পুলিশের বেশ কয়েকজন আহত হয়েছেন। তো এখন পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু মূলত এই আইনশৃঙ্খলা বাহিনী এই সংঘর্ষ যেন আরও বড় আকার ধারণ না করে সেটি তারা আসলে প্রচেষ্টা করছিলেন। আচ্ছা সিরাজি, আমরা যেমনটি দেখছিলাম যে নূরের অবস্থা কিন্তু শারীরিক অবস্থা কিন্তু এখনো শঙ্কামুক্ত নয়, তো আপনার কাছে এই ব্যাপারে কি তথ্য রয়েছে? আমরা সর্বশেষ আমি গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের একজন আবু হানিফ তিনি আমাকে ব্যক্তিগতভাবে জানিয়েছেন যে এই নুরুল হক নূরের অবস্থা কিন্তু এখনও সংকটাপন্ন, উনি আইসিইউতে ভর্তি রয়েছেন। ওনার যতটুকু বলেছেন যে নাকের হাড় ফেটে গেছে এবং চোয়ালের হাড় ফেটে গেছে, মস্তিষ্কে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে, যেগুলোর কারণে আসলে ওনার আজকে সকালে জ্ঞান ফিরেছে, গতকাল থেকে আজকে সকালে কিন্তু জ্ঞান ফিরেছে। জ্ঞান ফিরলেও তেমন উনি স্বাভাবিক নয়, ওনার মুখ ফুলে গেছে, চোখ ফুলে গিয়েছে। তো পরবর্তীতে আমরা যতটুকু জানতে পেরেছি সকালবেলা কিন্তু একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, সেই মেডিকেল বোর্ড কিন্তু এই নুরুল হক নূরকে আসলে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য তারা কাজ করছে। আচ্ছা, আমরাও আসলে প্রত্যাশা করি যেন এই হামলার পেছনের যেই মূল ঘটনা বা যে কারণে এটি হয়েছে সেটি যেন আসলে তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার যেন হয়। ধন্যবাদ আপনাকে আমাদের আলোচনার সঙ্গে যুক্ত থাকার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম জাগো নিউজের রিপোর্টার ইসমাইল সিরাজির সঙ্গে। এবার যাচ্ছে অন্যান্য সংবাদে। গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের উপর হামলা এবং রাজধানীর কাকরাইলে সংঘটিত সহিংস ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই সঙ্গে নুরুল হক নূরের দ্রুত সুস্থতা কামনা করছেন তিনি এই ঘটনার আইনি তদন্তের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাত 2:45টায় তারেক রহমান তার ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে একথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফেসবুকে আরও লিখেছেন, গণতন্ত্রপন্থী অংশীজনেরা যাদের মধ্যে বিএনপি ও তার মিত্ররাও আছে তাদের অবশ্যই সংযম ও সহনশীলতা বজায় রাখতে হবে। গত বছরের গণ অভ্যুত্থানের প্রকৃত চেতনাকে অবশ্যই প্রাধান্য দিতে হবে। দেশকে অবশ্যই বর্তমান অস্থির পরিস্থিতি থেকে বের করে আনতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান সিন্দুক থেকে পাওয়া ৩২ বস্তা টাকা গণনায় ৪.৫ ঘন্টায় ৮,৫০,০০,০০০ টাকা পাওয়া গেছে। এখনও গণনা চলছে। ৪ মাস ১৮ দিন পর মসজিদের ১৪টি দান সিন্দুক খুলে ৩২ বস্তা টাকা, বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রা পাওয়া যায়। শনিবার সকাল ৭:১৫টায় সিন্দুক খুলে মসজিদের দ্বিতীয় তলার মেঝেতে রেখে শুরু হয় গণনার কাজ। দুপুর 12:30টা পর্যন্ত গণনা করা হয়েছে ৮,৫০,০০,০০০ টাকা। রূপালী ব্যাংক কিশোরগঞ্জ শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ আলী হারিসি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুর 12:30টা পর্যন্ত গণনায় ৮,৫০,০০,০০০ টাকা পাওয়া রয়েছে। মসজিদের অ্যাকাউন্টে জমা করার জন্য এই টাকাগুলো রূপালী ব্যাংক কিশোরগঞ্জ শাখায় পাঠানো হয়েছে। এখনও চলছে গণনার কাজ। এতে প্রায় ৫০০ জনের একটি দল অংশ নিয়েছে। পাগলা মসজিদের ঐতিহাসিক পাগলা মসজিদ কমপ্লেক্সের আমাদের যে দান বাক্স খোলা হলো, আজকে আমরা 13টি ট্রাঙ্ক সিন্দুক খুলেছি এবং আমাদের ৩২ বস্তা আমরা অর্থ এবং অন্যান্য জিনিস পেয়েছি, যেটা ইতোমধ্যে গণনার কার্যক্রম শুরু হয়েছে। আর আমাদের এই যে টাকাগুলো পেয়েছি মূলত আমরা আমাদের কিশোরগঞ্জের যারা জটিল দুরারোগ্য রোগে আক্রান্ত আছেন তাদের চিকিৎসার জন্য এর একটি লভ্যাংশ ব্যয় হয়। এছাড়া আমাদের এই মসজিদটি পরিচালনার জন্য যে যারা কর্মকর্তা কর্মচারী আছেন তাদের বেতন এবং ভাতার জন্য ব্যয় হয়, আনসার সদস্যদের জন্য কিছু ব্যয় হয়। এছাড়া আমাদের যে মাদ্রাসাটি আছে সেই মাদ্রাসাটি পরিচালনার জন্য একটি অর্থ ব্যয় হয়। এবং এবছর আমরা আজকে পর্যন্ত যে ব্যাংক স্থিতিটি আছে, যেটা আপনারা প্রতিবারই আমাদের কাছে জানতে চান, আমাদের ব্যাংক স্থিতি আছে ৯১ কোটি টাকার মতো। এবং আজকে আমরা আশা করছি যে বিগত দিনের থেকে এবার আরও বেশি সংখ্যক টাকা জমা। মে মাস থেকে ভারত শত শত রোহিঙ্গা শরণার্থীকে জোরপূর্বক ফেরত পাঠাচ্ছে বলে জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে রোহিঙ্গা ও বাংলাভাষী মুসলমানদের অবৈধ অভিবাসী আখ্যা দিয়ে আটক, নির্যাতন ও বহিষ্কারের অভিযোগ উঠেছে। এতে তাদের ভবিষ্যৎ আরও অনিশ্চয়তায় পড়েছে। বিস্তারিত তুষার ইসলামের রিপোর্টে। মে মাস থেকে কোনো আইনি সুরক্ষা ছাড়াই ভারত শত শত রোহিঙ্গা শরণার্থীকে জোরপূর্বক ফেরত পাঠাচ্ছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ HRW শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, ভারত সরকার পরিচালিত কয়েকটি রাজ্যে রোহিঙ্গা আর বাংলাভাষী মুসলমানদের অবৈধ অভিবাসী আখ্যা দিয়ে এই অভিযান শুরু করা হয়। প্রতিবেদনে বলা হয়, অন্তত ১৯২ জন রোহিঙ্গাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে, যদিও তারা জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR এ নিবন্ধিত ছিলেন। আরও ৪০ জনকে নৌকায় তুলে মিয়ানমারের উপকূলে ফেলে দেয়া হয়। ভয়ে অনেকেই বাংলাদেশে পালিয়ে এসেছেন। হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া পরিচালক ইলাইন পিয়ারসন বলেন, ভারতের পদক্ষেপ আন্তর্জাতিক আইনকে অগ্রাহ্য করার একটি দৃষ্টান্ত। কক্সবাজারে সাক্ষাৎকার নেয়া ৯ শরণার্থী জানান, আটক অবস্থায় পুলিশ মারধর করার পাশাপাশি টাকা পয়সা ও মোবাইল ছিনিয়ে নিয়েছে। অনেকে কাশ্মীর, অন্ধ্রপ্রদেশ ও দিল্লি থেকে পালিয়ে এসেছেন। মে মাসে দিল্লি থেকে আটক ৪০ রোহিঙ্গাকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে পাঠানো হয় এবং বাধ্য করা হয় সমুদ্রে নামতে। এক শরণার্থী জানান, তাদের সঙ্গে ভয়ঙ্কর অপরাধীর মতো ব্যবহার করা হয়েছিল। এ বিষয়ে ভারতীয় এক কর্মকর্তা বলেন, সবাইকে মেরে ফেললেও কেউ জবাব চাইবে না। হায়দ্রাবাদ থেকে পালানোর পথে ৪ বছরের শিশুসহ এক পরিবারকে বেদম মারধর করা হয়। সীমান্তে পুরুষদের লাঠিপেটা করে ভিডিও বানানো হয়েছে, যেখানে তাদের স্বীকার করতে বাধ্য করা হয় যে তারা বাংলাদেশি। ভারতে থাকা রোহিঙ্গারা এখন তীব্র অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন। জম্মুতে অন্তত ৩০ রোহিঙ্গাকে গ্রেফতার করা হয়েছে আর ভেঙে দেয়া হয়েছে তাদের শিবির। ভারতের সুপ্রিম কোর্ট আগামী ২৩ সেপ্টেম্বর শুনানি করবেন, যেখানে সিদ্ধান্ত নেবেন রোহিঙ্গারা শরণার্থী নাকি অবৈধ অনুপ্রবেশকারী। ইলাইন পিয়ারসন বলেন, ভারত সরকারকে অবিলম্বে
ভয় দেখানো, আটক ও অবৈধ বহিষ্কার বন্ধ করতে হবে। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নির্যাতনের অভিযোগ খতিয়ে দেখতে হবে। এখন প্রশ্ন হলো, এভাবে কি আন্তর্জাতিক আইনকে উপেক্ষা করে রোহিঙ্গাদের ভবিষ্যৎ আরও অনিশ্চয়তায় ফেলা যায়? তুষার ইসলাম, জাগো নিউজ। ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে 4টি যাত্রীবাহী বাসের সংঘর্ষে অন্তত 25 জন আহত হয়েছেন। এই ঘটনায় এক্সপ্রেসওয়ে ঢাকামুখী লেনে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। শনিবার সকাল 9:30টার দিকে মাদারীপুরের শিবচর উপজেলার পাঁচচর এলাকায় এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে। মাদারীপুরের শিবচর হাইওয়ে থানার সার্জেন্ট সবুজ মিয়া জানান, ফরিদপুর থেকে রাজধানী ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ডিভাইডারে উঠে যায়। এতে ওই বাসের 5 জন আহত হন। এরপরই পেছনে আসা আরও 3টি যাত্রীবাহী বাস গোল্ডেন লাইন পরিবহনের বাসের পেছনে ধাক্কা দেয়। এই সংঘর্ষে আরও 20 জন আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। ঘটনার পর ঢাকামুখী লেনে যান চলাচল বন্ধ থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসতে হাইওয়ে পুলিশের সদস্যরা কাজ করছেন। ফরিদপুরের ভাঙ্গার শাহ মল্লিকদ্বীপে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী তালের ডোঙা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে আয়োজিত এ প্রতিযোগিতায় 15টি ডোঙা অংশ নেয়। দেখতে ভিড় জমায় হাজারো দর্শনার্থী। আয়োজকদের মতে বিলুপ্তপ্রায় এ ঐতিহ্য টিকিয়ে রাখতেই এই আয়োজন। ফরিদপুর থেকে পাঠানো তথ্যচিত্র নিয়ে বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের শাহ মল্লিকদ্বীপ এলাকার বিলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী তালের ডোঙা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শাহ মল্লিকদ্বীপ যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত ডোঙা বাইচ প্রতিযোগিতার প্রধান অতিথি ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল। আয়োজকরা জানান, গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে ডোঙা বাইচের আয়োজন করা হয়। ভিন্ন ধর্মী এ প্রতিযোগিতায় তাল গাছের তৈরি অন্তত 15টি ডোঙা অংশ নেয়। প্রতিযোগিতা উপভোগ করতে ভাঙ্গা ছাড়াও আশেপাশের উপজেলা থেকে হাজারো দর্শনার্থী ভিড় জমায়। দর্শনার্থীর পদচারণে মুখরিত হয়ে ওঠে ওই এলাকা। স্থানীয় বাসিন্দারা বলেন, এসব প্রতিযোগিতা এখন বিলুপ্তির পথে। এটা ভিন্ন ধর্মী আয়োজন। এখানে শত শত বললে ভুল হবে, হাজার হাজার মানুষ এই ডোঙা বাইচ দেখতে আসছে। এটা গ্রাম বাংলার একটা ঐতিহ্য। ডোঙা বাইচ গ্রাম বাংলার ঐতিহ্য। স্থানীয়রা ছাড়াও দূর দূরান্ত থেকে হাজারো মানুষ এই প্রতিযোগিতা দেখতে আসেন বলেও জানান স্থানীয়রা। আপনাদের ভালোবাসা চাই, আপনাদের সাথে আমার জীবন যেভাবে জড়া গেছে বাকি জীবন আপনাদেরকে নিয়ে চলতে চাই। আপনাদের দুঃখের ভাগিদার হইতে চাই, সুখের সময় আপনাদের আমি চাই আপনাদের। অনেক বন্ধুদের দেখেছি, নারীদেরকে এখানে দেখেছি। আমার খুব ভালো লাগলো যে এই উৎসবে সকলে মিলে আপনারা গ্রামবাসী মিলে করেছে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। নাটা জেলি আর পানীয়র এক অসম কম্বিনেশন। ড্রিঙ্কো চিল থাকতে চান, ড্রিঙ্কো চাবান। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তার উপর ভিসা নিষেধাজ্ঞা বিষয়টি নিশ্চিত করা হয়। আগামী মাসে জাতিসংঘে বিশ্ব নেতাদের একটি সম্মেলনে যোগ দিতে নিউ ইয়র্কে যাওয়ার কথা ছিল তার। এই সম্মেলনে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি মিত্র দেশ ফিলিস্তিনিকে একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বলে জানা গেছে। কিন্তু এর মধ্যে মাহমুদ আব্বাসের ওপর ভিসা নিষেধাজ্ঞা জারি করল ওয়াশিংটন। পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা বলেছেন, প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন এবং পশ্চিম তীর ভিত্তিক ফিলিস্তিনি কর্তৃপক্ষের সদস্যদের ভিসা প্রত্যাখ্যান এবং বাতিলের সিদ্ধান্তের ফলে আব্বাস এবং প্রায় 80 জন ফিলিস্তিনি নেতা ক্ষতিগ্রস্ত হবেন। মাহমুদ আব্বাসের কার্যালয় জানিয়েছে যে ভিসা নিষেধাজ্ঞার সিদ্ধান্তে তারা বিস্মিত। তাদের যুক্তি, এটি জাতিসংঘের সদর দপ্তরের চুক্তি লঙ্ঘন করেছে।
যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আপিল আদালতের রায়ে বলা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ। এই রায়ের ফলে তার বহুল আলোচিত পররাষ্ট্র ও বাণিজ্যিক নীতি আইনি চ্যালেঞ্জের মুখে পড়ল। 7-4 ভোটে দেয়া রায়ে আদালত জানায় ট্রাম্প আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন ব্যবহার করে শুল্ক আরোপ করেছেন, কিন্তু এই আইন প্রেসিডেন্টকে এ ধরনের ক্ষমতা দেয় না। শুল্ক আরোপ কংগ্রেসের সাংবিধানিক এখতিয়ার বলেও রায়ে উল্লেখ করা হয়। নতুন এর রায় কার্যকর হবে আগামী 14 অক্টোবর। এর আগে প্রশাসন চাইলে সুপ্রিম কোর্টে আপিল করতে পারবে। বিশ্লেষকরা বলছেন মামলাটি এখন প্রায় নিশ্চিতভাবেই সর্বোচ্চ আদালতে গড়াচ্ছে। বর্তমানে চীন, মেক্সিকো এবং কানাডার মতো বিশ্বের বেশিরভাগ দেশের ওপরই অন্যায্য শুল্ক আরোপ করে রেখেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প এর রায়ের সমালোচনা করে বলেছেন, যদি বহাল থাকতে দেয়া হয় তাহলে এই সিদ্ধান্ত আক্ষরিক অর্থে মার্কিন যুক্তরাষ্ট্রকে ধ্বংস করে দেবে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। গেল মাসেই ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব চেলসি থেকে এসে আল নাসরে যোগ দিয়েছেন পর্তুগিজ তারকা হুয়াও ফেলিক্স। আল নাসরে এসে সতীর্থ হিসেবে পেলেন জাতীয় দলের বড় ভাই ক্রিস্টিয়ানো রোনালদোকেও। পর্তুগাল জাতীয় দলের রসায়নে আল নাসরে ফুটিয়ে তোলেন ফেলিক্স। নতুন ক্লাবের জার্সি গায়ে নিজের প্রথম ম্যাচেই করে বসলেন দুর্দান্ত এক হ্যাট্রিক। সে সঙ্গে মৌসুমের প্রথম ম্যাচে আল তাউনের বিপক্ষে রীতিমতো গোল উৎসব করল ক্রিস্টিয়ানো রোনালদোদের ক্লাব আল নাসর। আল তাউনকে তাদেরই মাঠে রোনালদোরা হারালো 0-5 গোলের বিশাল ব্যবধানে। সৌদি প্রিমিয়ার লিগে মৌসুমের প্রথম ম্যাচ রোনালদো নিজেও করলেন 1 গোল। আল নাসরের হয়ে বাকি গোলটি করেন কিংসলে কোমেন। আল নাসরের জার্সিতে খেলতে নেমে শুরুতেই গোলে অবদান রাখেন হুয়াও ফেলিক্স। 7 মিনিটেই গোল করে বসেন তিনি। 1-0 গোলে প্রথমার্ধে শেষ করে আল নাসর দ্বিতীয়ার্ধে শুরুর 9 মিনিট পর ব্যবধানে দ্বিগুণ করেন রোনালদো। পেনাল্টি শট থেকে গোল করেন তিনি। 1 মিনিট পরই আরেক নতুন খেলোয়াড় কিংসলে কোমেন গোলের সূচনা করেন, যা ছিল আল নাসরের তৃতীয়। 25 বছর বয়সী পর্তুগিজ তারকা ফেলিক্স এরপর আরও একবার জ্বলে উঠলেন। 67 এবং 87তম মিনিটে আরও 2টি গোল করে তিনি হ্যাট্রিক পূরণ করেন। সে সঙ্গে মৌসুমের প্রথম ম্যাচেই আল নাসরকে বিশাল এক জয় উপহার দিলেন তিনি। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। জ্ঞান ফিরলেও এখনও শঙ্কামুক্ত নয় নূর। হামলাকে ষড়যন্ত্র বলে উদ্বেগ প্রকাশ। পরবর্তী টার্গেট নাহিদ, হাসনাত সার্জিস দাবি নেটাগরিকদের। নুরুল হকের ওপর হামলার ঘটনায় তারেক রহমানের নিন্দা। আইনি তদন্তের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান। পাগলা মসজিদের দান বাক্সে এবার 32 বস্তা টাকা। চলছে গণনা। 4.5 ঘন্টায় মিলল 8.5 কোটি টাকা। রোহিঙ্গাদের বাংলাদেশ মিয়ানমার সীমান্তে ঠেলে দিচ্ছে ভারত। অনিশ্চয়তায় শত শত রোহিঙ্গার ভবিষ্যৎ। এবং মাহমুদ আব্বাসের ওপর যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা। ট্রাম্পের অধিকাংশ শুল্কারোপ অবৈধ মন্তব্য মার্কিন আদালতের। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।